ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিয়াম, এখন এনডিসি ক্র্যাশ কোর্সের পরবর্তী ফিজিক্স ক্লাস নিয়ে এখন আমি উপস্থিত হইলাম। তো ফিজিক্স ক্লাসে এখন আমাদের আজকে যে ক্লাসে একটা টপিক সেটা হচ্ছে আলো। আলো নিয়ে একটা কোশ্চেন বা বিভিন্ন সেট হবে, তো আলাদা আলাদা সেট হয়, এক একজন এক এক রকম। তো অন্যান্য পরীক্ষায় একটা বা দুইটা ছোট কোশ্চেন থাকে। তো এই কারণে এই চ্যাপ্টারগুলো আসলে ইম্পর্টেন্ট। এখানে আলোর মধ্যে আমি আসলে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ সম্পর্কে যে দুইটা অধ্যায় আছে আমি আসলে একত্রে বলতেছি। আমি আসলে এখানে টপিক বাই টপিক আগাবো এবং যেসব টপিক থেকে ইম্পর্টেন্ট অবজেক্টিভ বা ছোট কোশ্চেন বা ছোট কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসে সেখান থেকে আমি ফোকাস করবো, সেখান থেকে আমি পড়াবো। তো আলোর প্রতিফলনের প্রথম টপিক হচ্ছে সমতল দর্পণ। তো আমাদের পুরো কাজগুলো হচ্ছে আলোর প্রতিফলনের ক্ষেত্রে দর্পণ নিয়ে কথাবার্তা হবে, কারণ দর্পণ আলোকে প্রতিফলিত করে। এক দর্পণের পিছনে পাড়া লাগানো থাকে, এরকম মনে করে একটা দর্পণ, এখানে পাড়া লাগানো আছে। পাড়া মানে কি? এখান থেকে আলোটার ওই পাশে যাবে না, তো আলো এখান থেকে প্রতিফলিত হয়ে যায়। তো আলো যখন প্রতিফলিত হবে তাহলে সেক্ষেত্রে আমরা দর্পণের কনসেপ্ট ব্যবহার করব। আর আলোর প্রতিসরণ যখন করব তখন আমরা কি করব? তখন আমরা লেন্সের ব্যবহার করব। ঠিক আছে, লেন্স সম্বন্ধে পড়বো। আচ্ছা, দর্পণ আসলে আমাদের তিন রকম দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তলের মধ্যে আবার দুই রকম পড়বো, তাই না? যে অবতল দর্পণ এবং সমতল দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণের মধ্যে পড়বো উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আচ্ছা, সমতল দর্পণের যেসব বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো একটু পড়বা বই থেকে। এই যে বৈশিষ্ট্যর জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার মতো। সমতল দর্পণে কি হয়? তোমার সাইজেরই একটা প্রতিবিম্ব দর্পণের ওই পারে থাকে এবং কি বিম্বটা অবাস্তব হয়। বিম্বটা অবাস্তব হয় এবং তোমার সমান হয়। বিম্বটা কি হয়? বিম্বের আকৃতি হয় লক্ষ্যবস্তুর সমান, এবং লক্ষ্যবস্তু বিম্ব থেকে যত দূর হয় ওই পাশে ওইটা ততই দূরে হয়। লক্ষ্যবস্তু যদি এই জায়গায় থাকে সমতল দর্পণে এই জায়গায় একটা তৈরি হবে। এখানে যদি এটা লেফট হ্যান্ড, এটা যদি তার রাইট হ্যান্ড হয়, এখানে এইটা হবে তার রাইট হ্যান্ড আর এটা হবে লেফট হ্যান্ড। বুঝছো? মানে ব্যাপারটা এরকম হবে। আমি যদি এরকম দাঁড়াই তাহলে ওখানে আমার এটা যদি বাম হাত হয়, দর্পণের ওই পাশে দেখবো ওই পাশে ওইটা আমার ডান হাত, তার ওই পাশে আমার ডান হাত। মানে আমি জাস্ট ভার্টিক্যালি একটা কি হবে, আমি এই বরাবর আমি জাস্ট ঘুরে থাকবো। আমার ডান সাইডটা বামে থাকবে, বাম সাইডটা ডানে থাকবে। তাহলে এটাকে বলে মিরর ইমেজ। তাহলে সমতল দর্পণে মিরর ইমেজ তৈরি হয়। আচ্ছা ফাইন। সমতল দর্পণে আমার সমান তৈরি হয় এবং বিম্বটা অবাস্তব থাকে। কারণ কি? বিম্বটা তো বাস্তবে মিলিত হচ্ছে না। যখনই মনে রাখবা কোনো আলোর রশ্মি যদি বাস্তবে যে কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানকার বিম্বটা হয় বাস্তব বিম্ব। কোনো জায়গায় মিলিত না হইলে বা আমরা যদি আসলে ধরে নিই যে ওই পাশের কোনো একটা বিন্দু থেকে আসতেছে তাহলে সেটা কি হয়? অবাস্তব বিম্ব। এগুলো তোমরা ভালো করেই জানো। বিম্ব মানে হচ্ছে ইমেজ। বাস্তব ইমেজ, অবাস্তব ইমেজ। বাস্তব ইমেজকে কি করা যায়? একটা পর্দায় ফেলানো যায়। অবাস্তব ইমেজকে, অবাস্তব বিম্বকে যে কোনো পর্দায় ফেলানো যায় না। আচ্ছা, ভালো কথা। তো সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো জানলাম। আচ্ছা, সমতল দর্পণে কারো সাইজের, মনে করো কারো সাইজ হচ্ছে এল, তাইলে এল সাইজের বা এল আকৃতির লক্ষ্যবস্তুর বা বস্তুর বিম্ব দেখার জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি দেখার জন্য L/2 সাইজের, মানে যত দৈর্ঘ্য আছে তার অর্ধেক, L/2 সাইজের বা দৈর্ঘ্যের বিম্ব বা দর্পণ, সমতল দর্পণ, দর্পণ বা সমতল দর্পণই যথেষ্ট। এই কনসেপ্টটা তো অনেকে জানো, বই এটা প্রমাণও দেওয়া আছে। তো প্রমাণ শিখতে হবে না, এটা অবজেক্টিভ আকারে শিখো। একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। মনে করো তোমাকে দিল তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। সাপোজ তোমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। তোমার নিজের সম্পূর্ণ বিম্ব দেখার জন্য কত উচ্চতার দর্পণ দরকার, বা সর্বনিম্ন কত উচ্চতার দর্পণ হলে তুমি তোমার সম্পূর্ণ বডি দেখতে পারবা। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমার নিজের সম্পূর্ণ ইমেজ দেখতে চাই তাহলে আমার শরীরে অর্ধেক সাইজের সমতল দর্পণই না, এটা তো জানোই। তো সেটার জন্য দেখো 5 ফিট 4 ইঞ্চি, মানে একটু যদি ইঞ্চ এককে করি তাইলে 5 12 যোগ হতে 4, মানে হচ্ছে আমার দৈর্ঘ্য হচ্ছে 64 ইঞ্চ। একে যদি আমি 2.54 দিয়ে আমি গুণ করি তাহলে আমি কি পাবো? সেন্টিমিটার পাবো। তাকে যদি আবার 100 দিয়ে ভাগ করি তাহলে আমার দৈর্ঘ্য মিটার পাবো। তাহলে মিটার এককে আমার দৈর্ঘ্য বের করলাম। এরপর তাকে যদি 2 দিয়ে ভাগ করি, এটাতে করলে কত হবে রে? এই যে এটা যে রেজাল্ট আসবে, মনে করো এই রেজাল্টটা হচ্ছে বাক্স। এই বাক্সর ভ্যালু মনে করো কত আসতে পারে? এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। মনে করো হচ্ছে যে, মনে করো 80 আসতে পারে। মনে করা হচ্ছে যে 4 মিটার, সাপোজ 4 মিটার। তাহলে 4/2 বা L/2 মানে হচ্ছে 2 মিটার আয়না হওয়াটা যথেষ্ট। এটা আমি আন্দাজে লিখলাম, একটা ক্যালকুলেটর ছাড়াই। এটাকে আমরা তোমরা জাজ করো না যে ভুল লিখছে। তো 4/2 2 মিটার আয়নাটা হওয়াটাই যথেষ্ট। এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে এবং এটা অবজেক্টিভের জন্য প্রথম ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে আমাদের গলীয় দর্পণ নিয়ে। মাঝখানে টপিকগুলো থেকে আসলে তেমন কোশ্চেন আসার মতো না।
আচ্ছা, দর্পণ হচ্ছে এক ধরনের অবতল দর্পণ হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, এবং উত্তল দর্পণ হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। জানি জিনিসগুলো। তো অবতল দর্পণের কিছু ব্যাপার স্যাপার দেখি। যেই সাইডে পাড়া লাগানো থাকবে সেই সাইডটা যদি অবতল হয়, সেই সাইডটা উত্তল হয়, এবং যেই সাইডে আসলে আলো যাবে সেই আলোর সাইডটা কি ভিতরের সাইডটা সেটা হচ্ছে অবতল হয়। অবতল মানে কেমনে ঢালু হয়ে নিচে নেমে গেছে। তাহলে এই অবতল সাইডে যদি আলো আসবে তাহলে এটাকে আমরা বলবো একটা অবতল দর্পণ। তা আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে অবতল দর্পণে কি কি থাকে। মনে করো বক্রতার ব্যাস, বক্রতার কেন্দ্র মনে করো সি থাকে, তারপর ফোকাস দূরত্ব এফ থাকে, ডাবল ফোকাস দূরত্ব 2f থাকে। মানে এটা 2f মানে কি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। ফোকাস কাকে বলে? ফোকাস তো একটা যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আসার পর যেই বিন্দুতে তারা হচ্ছে মিলিত হয়, সব যেই বিন্দুতে আসলে সবাই যায় সেটা হচ্ছে কি তার ফোকাস। ঠিক আছে। এবং এটা যে বড় বৃত্তের কেন্দ্র তাকে বলা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। সেটা আঁকলাম না, এই বেসিক সংজ্ঞাগুলো আশা করি সবাই জানো। তো অবতল দর্পণে কিছু ব্যাপার স্যাপার আছে না, যে বিভিন্ন লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের কারণে বিম্ব যে বিভিন্ন আলাদা আলাদা অবস্থানে তৈরি হয়, এরকম কিছু কোশ্চেন আছে না। এই কোশ্চেনগুলো একসাথে আমরা চার্ট করে পড়বো বা আজকের পরে নোট করে রাখবো। এটা পরীক্ষার আগের দিন লাস্টে জাস্ট দেখে যাবো। ঠিক আছে, বা তোমরা দাগায় দাগায় এখনই পড়তে পারো যদি চার্ট করার সময় না পাও। ব্যাপারটা এরকম, ছন্দে পড়বো একসাথে, একের ভিতর সবগুলো পড়বো। দেখো, যদি লক্ষ্যবস্তু অসীম থেকে আলো আসে তাহলে যেটা হবে সেটা দেখো। আমি এখানে চিত্র এঁকে বা এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ এঁকে আঁকতেছি না, কারণ এটাতে অনেক সময় লাগবে এবং তোমাদের এটা ব্যাখ্যামূলক বা রিটেন কোশ্চেন আসবে না। আচ্ছা, এখান থেকে যখন হবে তখন সেটা ফোকাস তলে, একটা তলে বা ফোকাস তলটা কেন কোনো বিন্দুতে না, ফোকাস তলে এটা গঠিত হবে। তলটাকে 3 ডাইমেনশনাল তল, পুরো তলের মধ্যে আসলে এই অসীম থেকে আসা আলোর কি হবে, বিম্ব তৈরি হবে। তাইলে লক্ষ্যবস্তু যদি লক্ষ্যবস্তু আছে হচ্ছে অসীমে, তাহলে বিম্ব কই হবে? বিম্বটা হবে, বিম্বের অবস্থান অবস্থান আকৃতি আর প্রকৃতি, এগুলো একটু আলোচনা করি। আকৃতি আর প্রকৃতি। আচ্ছা, যখন লক্ষ্যবস্তুকে অসীমে থাকবে তখন বিম্বের অবস্থান হবে ফোকাস তলে, ফোকাস তলে, এবং এটার আকৃতি হবে অনেক বড় আর কি। ঠিক আছে, না অনেক ক্ষুদ্র, ক্ষুদ্রাকৃতি। আবার হচ্ছে না ক্ষুদ্রাকৃতি, ক্ষুদ্রাকৃতি বলে বা বই কিভাবে বলছে এটাকে, যখন লক্ষ্যবস্তু অসীমে থাকবে, লক্ষ্যবস্তু অসীমে, দাঁড়ান একটু বের করি। অদল গলি হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে লিখবা হচ্ছে অত্যন্ত খর্বিত। কিভাবে লিখবা? যে অত্যন্ত খর্বিত বা অত্যন্ত ক্ষুদ্রাকৃতি, অত্যন্ত। আচ্ছা, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে, এটার জন্য প্রকৃতি নেই, প্রকৃতি সম্পর্কে জানতে হবে না। পরবর্তীটা দেখো, এখন লক্ষ্যবস্তু কয়েকটা হিসেবে চিন্তা করবে। একটা হচ্ছে অসীমে ছিল, ইনফিনিটিতে। এরপর ফার্স্টে ছিল ইনফিনিটিতে, এরপর লক্ষ্যবস্তুকে আনবো 2f আর এটার মাঝখানে। লক্ষ্যবস্তু মনে করো এরকম 2f আর অসীমের মাঝখানে, এদিকে মনে করো আছে এক জায়গায় আছে ইনফিনিটি আছে। তো অসীম এবং 2f এর মাঝখানে, তো তখন আমি এটাকে কিভাবে লিখবো? লক্ষ্যবস্তু অসীম ও 2f এর মাঝে। তাইলে যেটা হবে, এখন ফোকাস তলে না, f আর হচ্ছে 2f। এখন দেখো কি হবে, f আর 2f এর মাঝখানে, পরবর্তী অবস্থান f আর 2f এর মাঝখানে হচ্ছে এই জায়গাটা। মানে f হচ্ছে একটা স্টেশন, 2f একটা স্টেশন, তারপর ইনফিনিটি একটা স্টেশন, মাঝখানে বিভিন্ন জায়গা আছে। তাহলে ইনফিনিটি ও 2f এর মাঝখানের জায়গা, 2f এর জায়গা, 2f ও f এর মাঝের জায়গা, এবং 2f এবং f এর জায়গা, এই বিভিন্ন বিন্দুকে আমরা বিন্দু হিসেবে ধরি। তাহলে এখন লক্ষ্যবস্তুটা পরবর্তী স্টেশনে আসলো, মানে আগেরটা থেকে পরবর্তী, f আর 2f এর, অসীম আর 2f এর মাঝে আসলো। তাহলে আমি এখন বলবো আমার বিম্বটা f থেকে 2f এ সরে যাবে, এখন আর f এ নাই। এখন আমার বিম্বটা চলে আসবে 2f এ, 2f এ আসবে। এবং তুমি যদি ছবি এঁকে দেখো, এটার যে সাইজ হবে এটা থেকে এটা একটু কম হবে। তাহলে এখন আমি এটাকে বলবো হচ্ছে খর্বিত বা ক্ষুদ্রাকৃতি। এইবার হচ্ছে বিম্বের অবস্থানটা হবে f ও 2f এর মাঝে। ঠিক আছে, আর প্রকৃতি হবে কি উল্টা। প্রকৃতি মিন্স বোঝে সোজা না উল্টা। যেহেতু তুমি দেখবা এখান থেকে একটা রশ্মি গেলে একটা এফ দিয়ে যায়, আর এখান থেকে সোজা গেলে এই বরাবর ফিরে আসে। আর যদি সি এখানে আসে, সি দিয়ে যদি আলো যায় তাহলে কি সেই বরাবর আলোটা সোজা চলে যায়। এই জিনিসগুলো যদি কানেক্ট করে দেখবো, এটার মাথাটা এই নিচে কনস্ট্রাক্টেড বা গঠিত হয়েছে, তার মানে বিম্বটা আসলে উল্টা, উল্টা বিম্ব গঠিত হয়। তা আপাতত কিভাবে হয়েছে জানা দরকার নেই, কি হয়েছে সেটা জানা দরকার অবজেক্টিভের জন্য। এরপর লক্ষ্যবস্তু আরেকটু ভিতরে ঢুকাও। এইবার লক্ষ্যবস্তু ঢুকাও তুমি এই জায়গায়। এই জায়গায় যদি লক্ষ্যবস্তুটা রাখি তাহলে যেটা হবে,
2f এ যদি থাকে তাহলে 2f এই গঠিত হবে, এটা মনে করো 2f এই গঠিত হবে এবং সমান হবে, তাহলে 2f এ এটা হবে এবার সমান। তার মানে ব্যাপারটা চিন্তা করছো, আমি জিনিসটাকে সামনের দিকে ঢুকাচ্ছি আর ওটাকে এদিক দিয়ে কি হবে, বিম্বটা আস্তে আস্তে বাইরের দিকে বিম্ব থাকবে। আমি যত ইচ্ছে যেখান থেকে লক্ষ্য বস্তুটাকে আয়নার কাছাকাছি বা দর্পণের কাছাকাছি নিয়ে যাব, বিম্বটা দর্পণের ফোকাস তলে প্রথম বিম্ব গঠিত ছিল, এখন আসলে পিছনে আসতেছে আরো আস্তে আস্তে। ওকে ফাইন। এবং এখানে এটা হবে উল্টা, এখানে সমান, তাহলে 2f হচ্ছে, আমি মনে করতাম 2f হচ্ছে মেইন স্টেশন, 2f এ এসে বিম্ব আর এটা সমান হবে এবং কি একই পজিশনে তৈরি হবে। আচ্ছা এবার আমি এটাকে আরো সামনে নেই, 2f f অসীম কেন, লক্ষ্যবস্তু f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে যদি হয় তাহলে এবার যেটা হবে, লক্ষ্যবস্তু আরো ভিতরে ঢুকে গেল, লক্ষ্যবস্তুকে আমি সমান সাইজেরই ধরতেছি একটি লক্ষ্যবস্তু, এবং 2f এর বাইরে চলে আসবে এবার বিম্ব, 2f এর বাইরে চলে আসবে, 2f এর বাইরে। আচ্ছা এবং আকৃতি হবে এবার কি একটু বড় হবে, ঠিক আছে, বড় মানে কি একটু লম্বা, কার থেকে লক্ষ্যবস্তু চেয়ে বড়, প্রকৃতি উল্টাই থাকবে, যেহেতু বাস্তব বিম্বের প্রকৃতি উল্টাই থাকে। আচ্ছা আর হচ্ছে প্রকৃতি উল্টা বাস্তব, এতক্ষণ আমরা যা যা বলছি সবই বাস্তব, আসলে বাস্তবগুলো লিখে নাও সব জায়গায়। আচ্ছা এরপর যদি আমি এটাকে ফোকাস তলে রাখি, ফোকাস তলে যদি রাখা যায় তাহলে যেটা হবে, হয় এই দিকে গঠিত হবে কোনো পাশে, হয় এই পাশে, অথবা এই দিকে অনেক উপরে, যেটা হবে অত্যন্ত বিবর্ধিত। কারণ দেখো একটা যে রেখাগুলো আসবে সেই রেখাগুলো আসলে সমান্তরালে যাবে, সেটা যদি অসীমের কোনো এক জায়গায় মিলে, সেটা দর্পণের পিছনে না দর্পণের সামনে সেটা আমরা জানি না, তাহলে হতে পারে দর্পণের পেছনে, এটার জন্য আমি বলতেছি মুখে লিখতেছি না, লিখে নাও, সেটা হচ্ছে যদি ফোকাস তলে অবস্থান করে তাহলে বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, কি হবে অত্যন্ত বিবর্ধিত, এবং প্রকৃতি হবে হয় হচ্ছে বাস্তব হইলে এই পাশে যদি হয় তাহলে সেটা উল্টা দিকে বিম্ব তৈরি হবে, অথবা অবাস্তব ও সোজা, হয় বাস্তব ও উল্টা অথবা অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে বিম্বের কি যেন বলতে গেলাম, অবস্থান হচ্ছে অসীমে, তখন এবার অবস্থানটাই দিব আমি অসীমে, তাহলে ব্যাপারটা কি, যখন লক্ষ্যবস্তু অসীমে তখন অবস্থান হচ্ছে ফোকাস তলে, যখন লক্ষ্যবস্তু ফোকাসে তখন অবস্থানটা বিম্বটা হচ্ছে অসীমে, ঠিক আছে। সে গেল, এই যে অবস্থানগুলো লিখে নিবা, এই অবস্থানগুলো বিভিন্ন জায়গার জন্য, তাহলে এটা যত ভিতরে আসতেছে এটা যত বাইরে আসতেছে। আচ্ছা উত্তল দর্পণের ক্ষেত্রে জানার তোমার দরকার নেই, অবজেক্টিভের জন্য মানে লেখার দরকার নেই আমার, অবজেক্টিভের জন্য একটু জেনে রাখবো, উত্তল দর্পণে তুমি যেখানেই দাও না কেন সবসময় অবাস্তব বিম্ব গঠিত হবে, উত্তল দর্পণে বাস্তব বিম্ব গঠিত হওয়ার চান্স নেই। তো অবাস্তব বিম্ব গঠিত হবে, কোথায় গঠিত হবে এবং কত বড় গঠিত হবে একটু দর্পণটা দেখেই তোমরা দেখে আসো। এবং মনে রাখবে এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, অবতল দর্পণ সবসময় অভিসারী রশ্মি গুচ্ছ পরিণত করে, একটু বাঁকা তো, আলো যেখানে আসুক এক পয়েন্টে মিলানোর চেষ্টা করে, আর এটা হচ্ছে অপসারী বা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে উত্তল দর্পণ দূরে সরায় দেয় আর অবতল দর্পণ এক জায়গায় মিলায় দেয়, অভিসার মানে মিলানো, মিলায় দেয়। আচ্ছা তো মজার ব্যাপার হচ্ছে যেটা তোমরা জানোই, আলোর প্রতিসরণ চ্যাপ্টার যখন আমরা লেন্স পড়বো, লেন্সের জিনিসগুলো আসলে সেম, খালি কি এটার উল্টা, কনসেপ্টগুলো সেম, ওখানে অবতল দর্পণের জায়গায় আমরা উত্তল লেন্স ব্যবহার করব, আর উত্তল দর্পণের জায়গায় আমরা অবতল লেন্সের কথা বলবো, তাহলে ওখানে উত্তল লেন্স নিয়ে মেইন ফোকাস হবে, আমাদের মেইন পড়ালেখাটা হবে, এবং এই জিনিসগুলো সেম উত্তল দর্পণের ক্ষেত্রে একই বিক্রিয়া এবং একইভাবে আগাবে। তাহলে তোমরা যদি একটা চার্ট করে ফেলো এখনই এবং সেম গোস ফর উত্তল দর্পণ লিখে, উত্তল লেন্স লিখে রাখো, তাহলে পরীক্ষায় আসলে একই জিনিস অ্যান্সার করা সহজ হবে এবং কম সময়ে তোমার পড়াটা শেষ করতে পারবা। এই জন্য আসলে দুইটা ক্লাস আজকে একসাথে রাখা, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, একটা অংশ আমার বাকি ছিল, যদি এফ আর টু এফ, এফ এর যদি ভিতরে হয় মানে এফ থেকেও যদি ভিতরে হয় তাহলে যেটা হবে দর্পণের পিছনে গঠিত হবে, এটা আমরা লেন্সের অংশে যা দেখবো, দর্পণের পিছনে এবং অত্যন্ত বিবর্ধিত একটা কি বিম্ব গঠিত হবে। তারপর এইটুকু অংশ এই পর্যন্তই রাখি, একটু মুছি। একটু দেখো, দুটো সূত্র লিখছি, একটা হচ্ছে f ইকুয়াল টু r বাই 2, যেখানে f হচ্ছে ফোকাস দূরত্ব, r কি r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, যে দর্পণটা বা লেন্স নিয়ে না, যে শুধু যে দর্পণটা নিয়ে কথা বলছো তার বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখন দেখো f ইকুয়াল টু r বাই 2 মানে ফোকাস দূরত্বটা হবে বক্রতার ব্যাসার্ধের ঠিক অর্ধেক, যদি বলা হয় একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এবং মজার ব্যাপার দেখো, এটা হচ্ছে শুধু দর্পণের ক্ষেত্রে, অনেকে লেন্সও এই সূত্রটি ইউজ করতে যায় এবং ধরা খায়, এটা শুধু দর্পণের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এবং লেন্সের ক্ষেত্রে এরকম একটা সূত্র হচ্ছে এটা 1/u + 1/v = 1/f, এটা দর্পণ ও লেন্স উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা তাহলে এটার জন্য আসলে ইজি একটা কোশ্চেন, যে r এর ভ্যালু যদি 20 সেন্টিমিটার হয় দর্পণের, তাহলে f কত,
অবজেক্টিভ, তাহলে এফ এর এফ হচ্ছে কত হবে, এফ ইকুয়াল টু হবে 20/2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো এইটা আসলে ওটা সহজ ছিল, এটা একটা সুন্দর একটা কোশ্চেন সলভ করি। 1/u + 1/v = 1/f, এই নিয়ম মেনে আসলে বিম্বগুলো গঠিত হয়। দেখো ইউটা হচ্ছে লক্ষ্যবস্তু হতে দর্পণের দূরত্ব, আর ভিটা হচ্ছে বিম্ব হতে দর্পণের দূরত্ব, এবং এফটা হচ্ছে সেই দর্পণের ফোকাস দূরত্ব বা সেই দর্পণের ফোকাল লেন্থ। আচ্ছা, তাহলে কেমন আছে? আচ্ছা, এনিওয়ে দেখো একটা কোশ্চেন লিখছি। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, দর্পণ হতে 15 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে? কোথায় গঠিত, এটা গঠিত হবে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম যে দেওয়া আছে, সলভ করি। দেওয়া আছে হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার, অবতল দর্পণের কথা হচ্ছে 15 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূর হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে ইউ হচ্ছে 15 সেন্টিমিটার, কোথায় বিম্ব গঠিত হবে? মানে ভি ইকুয়াল টু হোয়াট? আর আমরা জানি 1/u + 1/v = হচ্ছে 1/f। এখন দেখো 1/15 + 1/v = 1/10, তাই না? এখান থেকে ভি বের করবো। আচ্ছা, ব্যাপারটা কি এতই সহজ? এখানে কি আর কোনো ব্যাপার নাই? দেখি তো টাইম, হ্যাঁ সময় ঠিক আছে, এবং ভিডিওটাও তো আসলে চলতেছে, ভিডিওটা একটু চেক করা লাগে, মাঝে মধ্যে অফ হয়ে যেতে পারে। আচ্ছা, 1/15 + 1/v = 1/10। এখন একটা জিনিস চিন্তা করো তো, এখানে আমার যে অবতল দর্পণে সেটা আসলে কি ছিল? অবতল দর্পণের আমি এটা কোন জায়গায় নিচে দেখো তো, এই জায়গা হচ্ছে 10 সেন্টিমিটার ছিল আমার এখানে ফোকাস, না? তাহলে আমি নিচে 15তে, তার মানে কি এখান থেকে যদি 0 পয়েন্ট হয়, এই যে 10 এটা 15, তাহলে 15 হচ্ছে এইদিকে, তার মানে কি আমি ফোকাস আর 2f মানে হচ্ছে 20, 2f মানে হচ্ছে 20, তাহলে হচ্ছে f ও 2f এর মাঝখানে আসলে কোনো দর্পণের বিম্ব রাখছি, সরি লক্ষ্যবস্তু রাখছি। তাহলে বলো তো এখানে বিম্বটা কি হবে? 2f আর f এর মধ্যে যদি আমি লক্ষ্যবস্তু রাখি, তাহলে বিম্বটা বাস্তব বিম্ব হবে এই ক্ষেত্রে। তাহলে সুতরাং এই ক্ষেত্রে আমি বুঝে গেছি যে বাস্তব বিম্ব হবে, বাস্তব বিম্ব। তাহলে বাস্তব বিম্ব যদি হয় তাহলে ভি হবে পজিটিভ, এবং অবাস্তব বিম্ব যদি হতো তাহলে ভি এর ভ্যালু আমি এখানে নেগেটিভ ধরতাম, নেগেটিভ পাইতাম। তাহলে এখান থেকে তুমি সলভ করো, তাহলে 1/v = 1/10 - 1/15 কত আসে দেখো তো বাচ্চারা? 10 আর 15 লসাগু কত? 10, 15 লসাগু হচ্ছে 5 দিয়ে দিই, 2,3, 30 আসে না? 30 যদি আসে তাহলে এখানে হবে যে 3 - 2 মানে 1/30, তাহলে ভি হচ্ছে 30 সেন্টিমিটার। দেখা যায় ভি এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে ব্যাপারটা হচ্ছে এইদিকে 2f এর বাইরে কোনো এক জায়গায় উল্টা এবং কিছুটা বিবর্ধিত বিম্ব তৈরি হবে। তাহলে বলতে পারবো বিবর্ধিত বিম্ব তৈরি হবে, এবং এটা কি, এবং পজিটিভ হবে। দেখো তো পজিটিভ হচ্ছে না? লক্ষ্যবস্তু উল্টা ঠিক আছে, বাট এটা বাস্তব বিম্ব তৈরি হচ্ছে, বাস্তব বিম্বের জন্য আমি এটাকে বলি এটা একটা পজিটিভ দৈর্ঘ্য। এবং এই জিনিসটা যদি লেন্স দিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে এই জ্ঞানগুলোকে ইউজ করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হচ্ছে, এই জিনিসটা আমাকে মাথায় রেখে এই সূত্র দিয়ে প্রবলেম সলভ করতে হবে। তো আশা করি এই টাইপের প্রবলেম তোমরা গাইড বা টেস্ট পেপার যেখানে যেখানে দেখেছিলা, নর্মাল পরীক্ষার আগের দিনে একটু সেখান থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করে আসো। কারণ এখানে যদি আমি অবতল দর্পণ না যে উত্তল দর্পণ বলতাম, উত্তল দর্পণের ক্ষেত্রে আমার দেখো বিম্বগুলো কি হয়, অবাস্তব বিম্ব হয়, এবং তখন ভি গুলোকে আমাকে কি করতে হবে, ভি গুলো হচ্ছে নেগেটিভ ধরতে হবে, যে বিম্ব অবাস্তব তাহলে ভি এর ভ্যালুই নেগেটিভ। তখন যদি তোমাকে দিয়ে দেয় যে দর্পণের মনে করো একটা কোশ্চেনে, যে মনে করো উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণে দিল ইউ ইকুয়াল টু 10, এবং হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে 15, এবং এফ ইকুয়াল টু কত, বা ভি ইকুয়াল টু কম দিই 8 দিই, তাহলে এফ ইকুয়াল টু কত, এই কোশ্চেন যদি দেয় তাহলে তোমাকে তখন ভি এর ভ্যালু 8 তোমাকে ইউজ করতে হবে, -8, 1/10 + 1/-8 ইকুয়াল টু হচ্ছে 1/f। এই ভি এর ভ্যালুটা তখন তোমাকে -8 বা নেগেটিভ ইউজ করতে হবে, কারণ উত্তল দর্পণে কি সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়, এবং হচ্ছে তোমাকে ভি এর ভ্যালুটা নেগেটিভ ধরতে হবে। এবং সেম গোজ ফর লেন্স। আমি একবারে বলে ফেলি লেন্সের কথাটাও, লেন্সের অবস্থান যদিও দেখাবো একটু পর। তো লেন্সের ক্ষেত্রে দেখো, যদি লেন্সে বলে যে উত্তল লেন্স, তাহলে কি এই ভিটা পজিটিভ ধরতে হবে নর্মাল কেসে, উত্তল লেন্সে এফ এর ভিতর যদি না থাকে। এবং অবতল লেন্সের ক্ষেত্রে কি করতে হবে, এখানকার উত্তল দর্পণের মতো অবতল লেন্সের ক্ষেত্রেও ভি গুলোকে নেগেটিভ ধরতে হবে। আচ্ছা, আলোর প্রতিফলন এর পরবর্তী আমাদের টপিক হচ্ছে বিবর্ধন নিয়ে। বিবর্ধন m = l'(l) জানো, আরেকটা নতুন সূত্র লিখছি পর বলতেছি। তো এখানকার l' টা যেন কি ছিল বাচ্চারা বলো, আগে তোমরা এটা পড়ছো। l' টা হচ্ছে আমাদের যে বিম্বটা তৈরি হবে তার লেন্থ, আর l টা হচ্ছে কি যে আমি লক্ষ্য বস্তুটা দিছিলাম বা যে বস্তু নিয়ে আসলে হিসাব হচ্ছিল তার লেন্থ। তো এখন দেখো বস্তু লেন্থ মনে করি 2, বিম্ব লেন্থ হচ্ছে 20, তার মানে কি 10 গুণ জিনিসটাকে আরো লম্বা করছে, তাহলে স্ট্রেচ করে তার ছবিটা বা ইমেজটা আসলে আরো বড় হয়েছে আগের থেকে। তো এই কারণে এটা যে অনুপাতটা সেটা দিয়ে আমি m বের করতে পারি, এবং এখান থেকে আসলে মডুলাস দিয়ে m এর ভ্যালুটা পজিটিভ নিব, আর লেখার দরকার নেই আপাতত।
তা আরেকটা সূত্র হচ্ছে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। একটু আগে ভি আর ইউ কে তোমরা চিনছো। ভি জানো কি ছিল? ভি ছিল হচ্ছে লক্ষ্যবস্তু থেকে বিম্ব থেকে কিসের দূরত্ব, দর্পণের দূরত্ব অথবা লেন্সের ক্ষেত্রে লেন্সের দূরত্ব, আর ইউ ছিল লক্ষ্যবস্তু থেকে লেন্স বা দর্পণের দূরত্ব। এই দূরত্ব দিয়ে আমি নেগেটিভ একটা সূত্রে, এটা নেগেটিভ আছে বাই ডিফল্ট, সূত্রের নেগেটিভ দিয়ে আমি এম এর ভ্যালু বের করতে পারি। আচ্ছা, এই সূত্র থেকে এম যদি কখনো মাইনাস হয়, এম যদি নেগেটিভ হয়, এম নেগেটিভ মিনস হচ্ছে উল্টা বিম্ব, বিম্বটা উল্টা হয়েছে। আর হচ্ছে এম পজিটিভ মিনস হচ্ছে সোজা বিম্ব। উল্টা আর সোজাটা আমরা এই দর্পণে এটা থেকে পাই। তাহলে মনে করো একটা কোশ্চেন তোমাকে বললো যে 2 মিটার একটা বস্তু একটি দর্পণের সামনে পড়ে, দর্পণের সামনে রাখলে 5 মিটার দৈর্ঘ্যের বিম্ব পাওয়া যায়, বিম্ব পাওয়া যায়। তাহলে কি জানো ম্যাগনিফিকেশন বা বিবর্ধনটা আসলে কত? তাহলে এই এম হচ্ছে এল প্রাইম বাই এল, এল প্রাইম হচ্ছে আসলে 5, তাই না? তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2.5। তাহলে অ্যানসার হচ্ছে 2.5। আচ্ছা, সেম যদি এখন আরেকটা কোশ্চেন তোমাকে দেয়, আরেকটা কোশ্চেন দিল যে মাইনাস, নতুনটা কোনটা না আই ডোন্ট নো, এবার দিলে এটা দিয়ে যে লক্ষ্যবস্তুর থেকে, কোশ্চেনটা আমি মুখে বলি, লক্ষ্যবস্তুটা বিম্ব হতে বা একটা অবতল দর্পণের কথা মনে করে বলতেছে, বিম্ব হতে বলছে, দর্পণ হতে, লক্ষ্যবস্তু দর্পণ হতে 10 সেন্টিমিটার সামনে রাখা হলো, বিম্বটা সেখানে হতে, দর্পণ হতে 20 সেন্টিমিটার, 20 না কি দিব, 10 দিব, আচ্ছা 20 সেন্টিমিটার দূরে গঠিত হলো। মনে করি এখানে বলছে অবতল দর্পণে, অবতল দর্পণে। তাহলে এম ইকুয়াল টু কত? তাহলে এখন কোশ্চেনটা দেখো, এম ইকুয়াল টু এখানে হচ্ছে আমরা দূরত্ব দিয়ে যে লেন্থ গুলো দিয়ে করবো, যে মাইনাস বি ডিভাইডেড বাই ইউ। ভি এর ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে হচ্ছে -2। তাহলে দেখো তো -2 এটা মানে কি বোঝায়? যদি কখনো কোশ্চেন এরকম আসে -2 বলতে কি বোঝায়, সেটা উত্তর এরকম যে 2 মানে হচ্ছে এটা 2 গুণ বেশি বিবর্ধিত করছে। অবতল দর্পণে 2 গুণ বেশি বিবর্ধিত করা মানে সেটা একটা বাস্তব বিম্ব হয়, তাই না? আমরা একটু করছিলাম কোন অবস্থানের জন্য কি কি হয়। তাহলে যদি একটু বড় হয়, মানে বিম্বের থেকে যদি এটা একটু বিবর্ধিত হয়, লক্ষ্য বস্তু থেকে বিম্বটা যদি বিবর্ধিত হয়, তাহলে সেটা একটা উল্টা প্রতিবিম্ব হয়, তাই না? বাস্তব এবং উল্টা। তাইলে এই যে মাইনাস, এটা হচ্ছে একটা সাইন করে যে উল্টা বিম্ব হবে। উল্টা বিম্ব মানে কি? লক্ষ্যবস্তু এদিক মুখ করে থাকলে বিম্বটা একটু পিছিয়ে হচ্ছে, একটু নিচের দিকে হচ্ছে, কিছুটা আগের থেকে বিবর্ধিত হচ্ছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে। আচ্ছা, তো চিন্তা করো এখানে যদি ভি এর মানটা কোনোভাবে নেগেটিভ আসতো, ভি এর মান নেগেটিভ আসতো মানে এটা নিশ্চয়ই একটা উত্তল দর্পণ ছিল। তো উত্তল দর্পণে ভি এর মানটা নিজে নেগেটিভ আসে অবাস্তব বিম্বের জন্য, এবং অবাস্তব হইলে সোজা বিম্ব হয়। তাহলে বিম্ব ধরনটা এরকম হয় অবাস্তব ও সোজা অথবা বাস্তব ও উল্টা। আচ্ছা দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে। প্রতিসরণে আমাদের প্রথমে যে জিনিসগুলো শব্দ এবং মেইনলি এখান থেকে অঙ্কগুলো এই জায়গা থেকে আসে, প্রতিসরণাঙ্ক, স্নেলের সূত্র, প্রতিসরণের দুটি সূত্র, এগুলো সম্পর্কে জানতে হবে। তো প্রতিসরণের দুটি সূত্র আশা করি অনেকেরই মনে আছে। সেটা হচ্ছে প্রথম সূত্র এরকম ছিল যে আপতিত যে রশ্মি, মানে কি আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং কি যে আপতন যে অবিলম্বটা আছে, সেগুলো আসলে কি সব আসলে একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান মানে একটা প্লেনের মধ্যে, এক্স ওয়াই তলের মধ্যে, বা আমি এই বোর্ডের মধ্যে তাদেরকে একে প্রকাশ করতে পারবো। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র ছিল যে আপতন কোণের সাইনের অনুপাত আর যে কি আপতন কোণের যে সাইন আর হচ্ছে যে প্রতিসরণ কোণের যে সাইন, তাদের অনুপাতটা কি একটা নির্দিষ্ট ধ্রুবকের সমান থাকবে, যাকে আমরা বলবো হচ্ছে প্রতিসরণাঙ্ক। ব্যাপারটা কি ছিল? এরকম যদি একটা মাধ্যম হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই দিক দিয়ে যদি কোনো একটা রেখা আসে, মাধ্যম কোনটা ঘন কোনটা হালকা আপাতত বলতেছি না, এটা মানে একটা মাধ্যম, এখানে একটা সরল রেখা আছে মনে করি, এখানে হচ্ছে থিটা, এটাকে আমি থিটা না বলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি বা আপতন কোণ আই বলি। আর এটা যদি আমি থিটা 1 বলবো, থিটা 1ই বলি, থিটা 1 যদি আমি বলি, আর এটাকে সে প্রতিসরিত হয়েছে, এবার সে একই মাধ্যমে ফিরে যাচ্ছে না, পরের মাধ্যমে আসছে কিন্তু দিকটা একটু পরিবর্তন করতেছে। নর্মালি হয় ঘন থেকে হালকা মাধ্যমে আসলে যেটা হয় অবিলম্ব দিকে একটু সরে আসে, আর ঘন থেকে হালকা মাধ্যমে গেলে একটু অবিলম্ব থেকে দূরে সরে যায়, আর যদি হালকা থেকে ঘনতে যায় তাহলে অবিলম্ব দিকে একটু কাছে সরে আসে। আচ্ছা, ভালো কথা, এটা ছিল আমাদের থিটা 1, এবং এটাকে যদি আমি থিটা 2 দেই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2
এটাকে যদি আমি এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, একটা নির্দিষ্ট মাধ্যমের হয়তো একটা প্রতিসরণাঙ্ক থাকে, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বললাম হচ্ছে μ1, এটাকে আমি বললাম হচ্ছে μ2। তাহলে এক থেকে দ্বিতীয় মাধ্যমে আসছে, তাহলে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে থাকে, আমরা লিখি 1 μ2। কি লিখি আবার দেখি এটা আমি কেমনে বলবো, 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে, এটাকে বলবো 1 μ2। এরকম একটা সূত্র আছে, এগুলোর প্রমাণ এখন বলতেছি না, জাস্ট একটু বেসিক প্রমাণটা কিভাবে আসছে সেটা দেখাচ্ছি, মনে রাখার সুবিধার্থে বা সূত্রগুলো রিভাইজ করো। 1 μ2 মিন্স হচ্ছে μ2 ডিভাইড বাই μ1, যেখানে μ2 টা হচ্ছে একটা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যদি শূন্য মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আলো ঢুকতো তাহলে সেটা হচ্ছে 0 μ2 বা μ2, 0 μ1 বা μ1। μ2 বাই μ1 কে আমি এভাবে করব 1 μ2। তাহলে দেখো তো এই জায়গায় যদি 1 μ2 এর জায়গায় পরের বার আমি লিখে দিই sin θ1 বাই sin θ2 ডিভাইডেড বাই ইকুয়াল টু হচ্ছে μ2 বাই μ1। এটি হচ্ছে আমাদের আপতন যে দ্বিতীয় সূত্র, আমাদের হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। বা এটাকে যদি আর গুণন করে সুন্দর করে লিখি তাহলে হবে μ1 sin θ1 ইকুয়াল টু হচ্ছে μ2 sin θ2। আচ্ছা, ভালো কথা। এটাই হচ্ছে আমাদের স্নেল সাহেবের সূত্র, স্নেল নামের যে বিজ্ঞানী তিনি সূত্রটা দিয়েছিলেন। দেখো তো যেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের যে কোণটা অভিলম্বের সাথে হয়েছে তার সাইন, তাহলে μ1 sin θ1 ইকুয়াল টু μ2 sin θ2। আরেকটা মাধ্যমে যদি আলো প্রবেশ করে সেটা যদি প্রতিসরণাঙ্ক μ3 হয় তাহলে ইকুয়াল টু μ3 sin θ3 ডট 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 এরকম ভাবে চলবে। এটা ছিল আমাদের স্নেল সাহেবের প্রদত্ত সূত্র। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, একটু বেসিক দেখো, যদি আলোটা মনে করি এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, আলো মনে করো এইখান থেকে এই জায়গায় আসলো, এইখান থেকে যদি এই জায়গায় আসলে কি কোণটা ছোট হয়ে যাবে, এটা θ1 হবে, এবং এটা যদি θ2 হয়, θ1 হবে গ্রেটার দেন θ2। সাইনের ভ্যালু থিটা যত বাড়ে সাইন থিটার ভ্যালুটাও তত বাড়ে, সাইন θ1 অলওয়েজ ইজ গ্রেটার দেন θ2 যদি θ1 গ্রেটার দেন θ2 হয়। তাহলে দেখো ঘনকে আমি যদি বলি a, এটাকে যদি আমি বলি b, আচ্ছা এটাকে বলি আমি 1 বলি 1, এটাকে বলি 2, তাইলে 1 μ2 বা μ2 বাই μ1 ইকুয়াল টু হচ্ছে কত, sin θ1 বাই sin θ2। ঠিক আছে, sin θ1 বাই sin θ2। আমি কি ভুল লিখলাম? আলো ঘন থেকে হালকায় আসছে, ঘন থেকে হালকায় আসলে তো দূরে সরে যায় না, ঘন থেকে, আচ্ছা এটাকে তাহলে হালকা বলি, হালকা থেকে ঘনতে আসলে একটু কাছে চলে আসছে, তাহলে θ1টা θ2 যে বড় হয়েছে, তাহলে এইটা হচ্ছে ঘন মাধ্যম, হালকা থেকে ঘনতে আসছে, 2 নম্বর মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। তখন আমি লিখতে পারবো sin θ1 ইজ গ্রেটার দেন sin θ2। আচ্ছা, এটা ইকুয়াল টু 1 μ2 বা μ2 বাই μ1। আচ্ছা, এখন যদি এখানে উপরের যদি লব হরের চেয়ে বড় হয়, বন্ধুরা দেখো sin θ1 ইজ গ্রেটার দেন sin θ2 হয়, তাহলে এই পাশেও লব হরের চেয়ে বড় হবে, μ2 ইজ গ্রেটার দেন μ1 হবে। তার মানে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে, হালকা মাধ্যমেরটা থেকে বেশি প্রতিসরণ ঘটাবে, এটাকে প্রতিসরণাঙ্ক বা ক্ষমতাটা, প্রতিসরণের ক্ষমতাটা বেশি হবে। এই সম্পর্কে একটা ম্যাথ করবো এখন। তার আগে আরেকটা বেসিক জিনিস চিন্তা করো, আলো বা সাদা আলো মানে আসলে সব আলোর সমষ্টি, সেখানে বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল, এই ধরনের বিভিন্ন বর্ণের আলো আছে। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এক এক বর্ণের আলোর বর্ণগুলো আলাদা হয়, কারণ পরে বুঝবো, বড় ক্লাসে আর এই সম্বন্ধে ব্যাখ্যা আছে ইন্টারে। তো আপাতত জাস্ট চিন্তা করো যে এক এক বর্ণের আলোর জন্য, এই যে আলো নিয়ে কথা বলতেছে এগুলো একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আমি বলবো এই একজনের নির্দিষ্ট মাধ্যম এবং আলো একজন নির্দিষ্ট বা একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই হিসাবগুলো, এই নিয়মগুলো, এই স্নেহের সূত্রগুলো চলবে। তাহলে প্রতিটা কথার ব্যাখ্যা দ্বারা আমি কি বলতে হবে, একটি নির্দিষ্ট আলোর জন্য। এটা কিন্তু পুরো মিক্স বা সাদা আলোর কথা এখানে বলা হচ্ছে না, ঠিক আছে? এইটুকু বেসিক জাস্ট বুঝো। আচ্ছা, এখন আমরা এটা ম্যাথ করবো। আচ্ছা, তোমাদের বইয়ে হচ্ছে এগুলা μ1 আর μ2 বদলে η1 η2 দিয়ে থাকে না, তাই না? সব লিখতে পারো, সমস্যা নেই। যে মিউ মানে হচ্ছে আমি এখানে মিউ কে ধরছি হচ্ছে ইটাকে ধরছি মিউ, একই জিনিস, দুটি হচ্ছে ইটালিক হচ্ছে একটা নাম্বার, সরি একটা হচ্ছে বর্ণ। দেখো বলছে বাতাস থেকে আলোক রশ্মি ইটা ইকুয়াল টু 1.6 এমন সম্পন্ন একটা মাধ্যমে 45 ডিগ্রিতে আপতিত হয়েছে, এটি কত কোণে ওই মাধ্যমে প্রবেশ করবে? আপতন কোণ দেওয়া হয়েছে, এটা কত কোণে প্রবেশ করবে? একদম সহজ উত্তর দেখো, এটা সূত্রটা এরকম যে η1 sin হবে সেখানকার θ1 ইকুয়াল টু η2 বা i1 দিতে পারো, η2 sin θ2। এখানে বলছে যে প্রথম মাধ্যম, এটাকে যদি আমি ধরি, এটা হচ্ছে প্রথম মাধ্যমের, প্রথম বা হচ্ছে বায়ু মাধ্যম, প্রথম বা বাতাস মাধ্যম, আর এটা হচ্ছে সেই দ্বিতীয় মাধ্যমের। আচ্ছা, যদি বাতাস মাধ্যম বলে, বাতাস মাধ্যমের এটা হচ্ছে 1, এটা ধরে নিতে হবে। তাহলে দ্বিতীয় মাধ্যমে এটা হচ্ছে η2 হচ্ছে 1.6, বাতাস মাধ্যমে এটা হচ্ছে 1 কত ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 1 ইনটু sin 45 ডিগ্রি। অন্য একটা দাও, বই 45 আছে, আমি 30 ডিগ্রি দিয়ে করি, sin হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু η2 1.5 করে দাও, 1.5 হচ্ছে কাছে, বুঝছো? তাহলে কাছে যদি ঢুকে তাহলে 1.5 ইনটু sin হচ্ছে θ2, এখান থেকে sin θ2 বাইর করার সূত্র হচ্ছে এটা হাফ
তাহলে সাইন থিটা 2 এর ভ্যালু হচ্ছে এদিকে হাফ, আর এটা হচ্ছে 1.5 কে আমি লিখতে পারি হচ্ছে 3/2, 3/2 তাহলে হচ্ছে 1/3 বা 0 পয়েন্ট, তাই না? 1.5 হচ্ছে 3/2, দেখা হচ্ছে 1/3, তাহলে 1/3, তাহলে 0.333, তাহলে সুতরাং থিটা 2 হচ্ছে বা থিটা 2 বা R2 হচ্ছে সাইন ইনভার্স 0.333। ক্যালকুলেটরে কত যত মান আসবে সেটাই এখানকার কি হবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তো এটা দিয়ে করতে পারো, এরকম সমস্যা নাই। আমি যখন এটা লিখছি ওখানে মিউ লিখছি, কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাতাস মাধ্যমের ক্ষেত্রে এটা 1 ধরে নিবা, অন্য মাধ্যমের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, মানে এক এক মাধ্যমে মিউগুলো এক এক রকম। যেমন ইটা অফ হচ্ছে এয়ার, ইটা অফ এয়ার হচ্ছে নর্মালি 1 ধরে, ইটা অফ গ্লাস হচ্ছে 1.5, ইটা অফ গ্লাস তো আরেকটা কি আছে, ওয়াটার, হ্যাঁ ওয়াটার বা পানি, মেবি হচ্ছে 1.33। এগুলো একটু বইয়ে যেগুলো দেওয়া আছে মানগুলো একটু দেখে নিও কোনটাটা কত, মনে রাখাটা একটু সুবিধা। এগুলো বিভিন্ন ক্যালকুলেশন বা হিসাব নিকাশে এই মানগুলো মুখস্থ রাখাতে আমার হেল্প হয়েছিল 9 থাকতে। আচ্ছা ঠিক আছে, মান মুখস্থ না থাকলেও তেমন একটা রিস্ক নেই, কোশ্চেন এরকম নর্মালি দেওয়াই থাকে। আচ্ছা, তো যেই মাধ্যমে ইটা বেশি তার কি হবে, তার প্রতিসরণ, তার হচ্ছে প্রতিসরণ করার ক্ষমতাটা বেশি এবং সেইটা তত বেশি ঘন। দেখো এদের মধ্যে গ্লাস যত বেশি ঘন, গ্লাস কি পানির চেয়ে বেশি ঘন, পানি বাতাসের চেয়ে বেশি ঘন, ওই জন্য ইটা অফ জি বা গ্লাস ইজ গ্রেটার দেন ইটা অফ ওয়াটার ইজ গ্রেটার দেন ইটা অফ এয়ার। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন আমরা পড়বো ক্রান্তিকোণ নিয়ে। আচ্ছা দেখো, এখন আমরা পড়বো হচ্ছে ক্রান্তিকোণ নিয়ে। তা এখানে ক্রান্তিকোণের ব্যাপারটা এরকম, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় তখন ঘন থেকে এটা মাঝখানে এটা হচ্ছে বিভেদ তল, এই হালকা মাধ্যমে যাওয়ার সময় কিছুটা কি এই যে অভিলম্ব, এটা তো অভিলম্ব, এখান থেকে একটু দূরে সরে যায়, মানে বিভেদ তলের কাছাকাছি চলে যায়। তাহলে এই চলে যাওয়ার সময় তার মানে কি আসলে থিটা 2টা ইজ গ্রেটার দেন থিটা 2 থিটা 1 হয়। এখন আমি যদি থিটা 1টাকে আরেকটু বাড়াই, এটা মনে করি 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা আরেকটু বাড়াই 40 করলাম, তাহলে এটা হবে 60। এই কোণটা একটু বাড়াইলাম, মানে 50 ডিগ্রি করলাম, অভিলম্বের সাথে এই আপতন কোণটা আরো বাড়াইলাম, মানে 50-60 ডিগ্রি করলাম, এইটাও এখানে বাড়তে 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 একদম এক সময় যায় কি হয় জানো, এক সময় যায় সেটা এই বিভেদ তলের সাথে মিলে যায়, বিভেদ তল দিয়ে আসলে চলে যায়, তখন এই কোণটা হয় পুরোটা হয় 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা 2। তা 90 ডিগ্রি যখন থিটা 2 হয় তখন সেটার জন্য যেই কোণটা দায়ী তাকে আমরা বলবো হচ্ছে থিটা সি বা ক্রান্তিকোণ। থিটা সি হচ্ছে ক্রান্তিকোণ বা ক্রান্তি বা হচ্ছে সংকট কোণ, যেটাই নাম বলো, সংকট কোণ। তার মানে কোন মাধ্যমে যেই কোণের জন্য অপর মাধ্যমে 90 ডিগ্রি দিয়ে বা অপর মাধ্যমে বিভেদ তল ঘেঁষে আলোটা চলে গেছে তাকে আমরা বলবো হচ্ছে ক্রান্তিকোণ। মনে রাখবা, ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে যে কোনো থিটা যদি গ্রেটার দেন থিটা সি হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কেন এটা হয় জানো তো নাকি? তোমরা তো অনেক সবাই সম্বন্ধে একদম মাস্টার হয়ে গেছো, চ্যাপ্টারটা তোমাদের শেষ। মানে হচ্ছে এটা যদি আরেকটু বড় করে দেওয়ার পর কি হবে, এটা ভিতর দিকে চলে আসবে না, মানে ক্রান্তিকোণের চেয়ে যদি বড় করি, এটা মনে করো হচ্ছে থিটা সি, থিটা সি এর চেয়ে বড় কোণে দিলাম, তাইলে এটা ছিল 90 ডিগ্রিতে গেছিল, এখন এটা এই বরাবর ফিরে আসা শুরু করবে। ঠিক আছে, থিটা সি এর চেয়ে বড় দিলে ওই মাধ্যমে ফিরে আসবে। এইটা ইউজ করে কি করা হয়, এটা ইউজ করে অপটিক্যাল ফাইবারের মধ্যে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার একটা আলো ঢুকানো হয়, তাইলে এরপর আলো প্রতিফলিত হয়ে 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 এই মাধ্যমে লাস্টে বের হয়ে যায়। তাহলে অপটিক্যাল ফাইবারে আসলে আলোটা ভিতরে নিজেই প্রতিফলিত হতে থাকে, অন্য বাইরে থেকে বেশি শক্তি খরচ হয় না, এই এক মাথা দিয়ে ঢুকে, এবং এই জায়গায় জায়গাগুলো আসলে সেভাবেই সাজায় রাখা হয়েছে তলগুলোকে, যেন সেখানে সেদিকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এবং সেই জিনিসটা, সেই যে পদার্থ যেগুলো তৈরি করা হয় তার ক্রান্তিকোণের চেয়ে, তার তো একটা নির্দিষ্ট ক্রান্তিকোণ আছে, তার ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে এটাকে প্রবেশ করানো হয়, এবং এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ মানে কি বারবার, অপটিক্যাল ফাইবার পুনঃ প্রতিফলন হওয়ার মাধ্যমে এটা শেষ পর্যন্ত বাইরে হয়। এবং অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো বই থেকে পড়বা, এর মানে এটা সুবিধাটা কি, যে কম পরিমাণ শক্তি খরচে অনেক ধরনের সিগন্যাল বা আমরা যে ডাটা পাঠাই, সিগন্যাল বা ডাটাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুবই দ্রুত পাঠানো যায়। এই জন্য অপটিক্যাল ফাইবার সমুদ্র, মহাসাগর, নদী এগুলো নিজ দিয়ে নিয়ে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কল, ডাটা ট্রান্সফার এবং কুইক ইন্টারনেট সার্ভিস সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে বলো ক্রান্তিকোণের জন্য এইটাকে থিটা সি বলি। আচ্ছা তাইলে দেখি হালকা মাধ্যমে এটাকে যদি বলি মিউ 2, আর ঘন মাধ্যমে এটাকে সরি মিউ বলতেছি বারবার, ইটা 2, এটা হচ্ছে ইটা 1, ওকে, ইটা 1 ইটা 2, তাহলে হবে ইটা 1 সাইন থিটা সি, কারণ এই মাধ্যমের জন্য এটা থিটা সি, ওই মাধ্যমে 90 ডিগ্রি আছে কিন্তু ক্রান্তিকোণটা কিন্তু এই ঘন মাধ্যমে। আচ্ছা, থিটা সি ইকুয়াল টু হবে ইটা 2 সাইন কত, সাইন 90 ডিগ্রি, কারণ ওই পাশের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এই 90 ডিগ্রি হয়ে যাবে 1, তাহলে
শুধু থিটা সি থাকবে বা থিটা সি বা এই মাধ্যমের ক্রান্তি কোণটা হবে এন অফ এন টু ইটা টু বাই হচ্ছে ইটা ওয়ান সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স ইটা টু বাই ইটা ওয়ান। যদি প্রথম মাধ্যমটা বাতাস হয়, প্রথম মাধ্যমের মানে একটা শর্টকাট বলি, যদি প্রথম মাধ্যমের ইটার ভ্যালু দেওয়া না থাকে তার ধরে নিতে হবে এটা বাতাস, প্রথম মাধ্যমটি বায়ু যদি হয়, বায়ু হলে বা কিছু না বলা থাকলে ইটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান যদি হয় থিটার এটার ভ্যালু হবে, বাতাস থেকে যদি ওই পাশে যাই তাহলে, আচ্ছা দ্বিতীয় মাধ্যমটাকে বাতাস বলি, যদি দ্বিতীয় মাধ্যম বাতাস হয়, দ্বিতীয় মাধ্যমটা একটু হালকা, তাহলে দ্বিতীয় মাধ্যম যদি বাতাস হয় তাহলে থিটা সিটা হবে সাইন ইনভার্স ওয়ান বাই ইটা ওয়ান, ইটা টু ইকুয়াল টু তখন ওয়ান। ঠিক আছে, আচ্ছা চলো ক্রান্তি কোণের একটা ম্যাথ করি এখন। দেখো একটা কোশ্চেন লিখছি যে আলোর একটা কাঁচ মাধ্যম থেকে বের হয়ে বায়ু মাধ্যমে চলে যাওয়ার সময় বায়ু মাধ্যমে তল ঘেঁষে চলে গেল, সেই কাঁচ মাধ্যমে আলোটা আসলে কত কোণে আপতিত হয়েছিল। আচ্ছা এখানে এই কোশ্চেনটা এটা না আসতে পারে কাঁচ মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ কত, এভাবে আসার সম্ভাবনাটা আসলে বেশি। আচ্ছা কাঁচ মাধ্যম থেকে বের হয়ে কোথায় যাবে, বায়ু মাধ্যমে যাবে, বায়ু মাধ্যমে তল ঘেঁষে মানে বুঝবা এটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা আগে শুধু আবার লিখি থিটা ওয়ান সরি ইটা ওয়ান না, ইটা ওয়ান সাইন হচ্ছে থিটা ওয়ান ইকাল টু হচ্ছে ইটা টু সাইন হচ্ছে এখানে 90 ডিগ্রি, যদি তল ঘেঁষে চলে গেছে হচ্ছে 90 ডিগ্রি এবং বাতাসে চলে গেছে যেহেতু বায়ু, তাইলে ইটা টু এখানে হচ্ছে ওয়ান, তাহলে সুতরাং থিটা ওয়ান হচ্ছে এই পাশে সাইন ইনভার্স এগুলো সব ওয়ান হয়ে যাবে, এই পাশে ওয়ান বাই ইটা যাবে, ওয়ান বাই ইটা ওয়ান, এবং এটাই হচ্ছে থিটা সি, তাহলে থিটা সি ইকুয়াল টু হচ্ছে থিটা ওয়ান, সেটা হচ্ছে এত, ইকুয়াল টু হচ্ছে ওয়ান সাইন ইনভার্স কত ওয়ান বাই 1.5, এখানে কাচেরটা হয়তো দেওয়া থাকবে যে যেখানে কাচের হবে, এটা হচ্ছে গ্লাস হচ্ছে 1.5 সাপোজ এটা দেওয়া আছে, তখন আমি এখান থেকে অ্যান্সার যেটা আসবে সেটাই হবে কি আমার সেই যে কোণটা অত ডিগ্রি কোণ, সেটাই হবে আমার অ্যান্সার, সেটা হচ্ছে কি আমাদের কাচ মাধ্যমের ক্রান্তি কোণ। আচ্ছা একটা সুন্দর একটা মজার কোশ্চেন দেখি, বইয়ে এই কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন রিলেটেড। কোশ্চেন এরকম 1.45 হ্যাঁ 1.45 প্রতিসরণাঙ্কের মাধ্যমে ভেতর থেকে আলো 75 ডিগ্রিতে আপতিত হয়েছে, মাধ্যমটির অন্য পাশে বাতাস থাকলে আলো কত ডিগ্রি কোণে বের হয়ে যাবে। মানে এখানে আবার নতুন কোশ্চেনে ইটা ওয়ান বা আগে কোশ্চেনের মতো যদি কাছের কথা চিন্তা করো, ইটা ওয়ান এবার দিচ্ছে 1.45, ইটা টু হচ্ছে ওয়ান বা হচ্ছে আসলে বাতাস। এখন আমাকে কোশ্চেনে বলছে এই পাশে থিটা ওয়ান মানে আই ওয়ান এর ভ্যালু দিচ্ছে হচ্ছে 75 ডিগ্রি, আই ওয়ান হচ্ছে 75 ডিগ্রি, আই আর ওয়ান বা থিটা টুটা অ্যাকচুয়ালি কত, তাহলে দেখো এখন ইটা ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল টু ইটা টু সাইন থিটা টু, এইটা মানে হচ্ছে 1.45 সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু সাইন থিটা টু। এই সমীকরণ সলভ করো দেখবা থিটা টু এর ভ্যালু আসবে, আচ্ছা এই সমীকরণ সলভ করে দেখো সাইন থিটা টু এর ভ্যালু আসবে হচ্ছে, সাইন থিটা টু কত আসবে রে, এখানে দেওয়া আছে 1.40, দেখা যাচ্ছে স্ক্রিনে, হ্যাঁ দেখা যাচ্ছে 1.40। এখন আমাকে বলো ভাইয়ারা 1.40 কি পসিবল, ভাইয়ারা এবং আপনারা সবাই বলো 1.40 সাইন থিটার ভ্যালুটা পসিবল না, তাহলে সাইন থিটা ক্যান নট বি 1.40, তাহলে এখানে কোনো বাস্তব ভ্যালু পাওয়া যাবে না যে অভিলম্বের সাথে কোণ তৈরি করছে। এখানে তাহলে আমরা বুঝে নিব এই সূত্রটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আগ পর্যন্ত খাটবে, এই সূত্রতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তাহলে এই সূত্রটা আসলে খাটবেই না, এই কারণে আসলে এরকম অবাস্তব ভ্যালু দেওয়া হয়েছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, এই ক্ষেত্রে পূর্ণ প্রতিফলন ঘটবে, এটা তুমি লিখে দিবা, বা অবজেক্টিভে যদি আসে তাহলে যদি তুমি ক্যালকুলেশন করে না পাও তাহলে ডাটার ভুল না, তুমি এখানে বুঝে নিবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এবং সেটা যে অপশনে থাকবে সেখানে তুমি তাকাবা। আচ্ছা এরপরের টপিক হচ্ছে আমাদের লেন্স নিয়ে, প্রতিসরণের যে লেন্সগুলো আছে লেন্সের মধ্যে প্রতিসরণের সূত্রগুলো ব্যবহৃত হয়। লেন্স হচ্ছে কোনো সমতল লেন্স বলতে কিছু নাই, যেহেতু লেন্স একটা গোলীয় তলার অংশ, সংজ্ঞাগুলো পড়বা, লেন্সের বক্রতার কেন্দ্র, লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সের আলোক দূরত্ব এগুলো কি সেগুলো সংজ্ঞাগুলো রিডিং দিবা। এখানে লেন্স হচ্ছে উত্তল আর অবতল লেন্স নিয়ে কথাবার্তা হবে। উত্তল লেন্স হচ্ছে গোলীয় লেন্স হচ্ছে এই দুই প্রকারের আর কি, এরও আসলে সাব প্রকার ভেদ আছে, উত্তলের মধ্যে প্রকার ভেদ আছে, অবতলের প্রকার ভেদ আছে, এগুলো বড় ক্লাসে আরো জানবা। তো উত্তল লেন্স হচ্ছে অভিসারী টাইপের, অবতল লেন্স হচ্ছে অবসারী টাইপের, হ্যাঁ মার্ক করো এবং এটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। অভিসারী কি আলোগুলোকে এক বিন্দুতে মিলিয়ে দেয় ঠিক যেমন অবতল দর্পণ করেছিল, তাহলে এখানে আমরা অবতল দর্পণের ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলে উত্তল লেন্সের আন্ডারে এগুলো পড়বো। আচ্ছা তার আগে এর আগে কিছু টপিক ছিল ভাইয়া একটু দেখে আসো, পেরিস্কোপ এবং হচ্ছে অপটিক
অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমি যদিও বলছি, এগুলো হচ্ছে কি ছিল প্রতিসরণের ব্যবহার। তারপর হচ্ছে আরেকটা ছিল এই জিনিসগুলো একটু রিডিং দিবা, পেরিস্কোপ সম্বন্ধে রিডিং দিবা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতল দর্পণ রাখা হয় 2 জায়গায়, মিনিমাম 2 জায়গায়। এটা হচ্ছে পেরিস্কোপের একটা গঠন। এর আগে কিছু জিনিসপত্র ছিল, তা হচ্ছে আর কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আমি এই যে বললাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ওগুলাকে বলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আচ্ছা, ব্যাপারটা এরকম, এ মাধ্যমের সাপেক্ষে যদি আমি বি মাধ্যমের ইটা দিয়ে, আবার মিউ দিয়ে ফেলতেছি, ইটা যদি বের করি, এটা হচ্ছে 1/b মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করার সমান। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা দেখবা। এটা যদি এ ইটা বি এর মান হচ্ছে ইটা বি বাই ইটা এ, বি ইটা বি এর মান হচ্ছে ইটা এ বাই ইটা বি। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এখানে কিছু তোমার দেখবে বই ডাটা দেওয়া আছে যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, হীরার সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, কাচের সাপেক্ষে হীরার প্রতিসরণাঙ্ক। ওই মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করো, চাইলে আসতে পারে, মানে একটু আমরা রিস্ক ফ্রি থাকার জন্য ওগুলো মুখস্থ করব। আচ্ছা দেখো, লেন্স হচ্ছে অভিসারী এবং অপসারী, এটা নিয়ে একটু কথা বলি। উত্তর লেন্সের শেপটা হচ্ছে এরকম দেখতে, এবং লেন্সের মধ্যে প্রতিফলন হবে না, প্রতিসরণ হবে। এই কারণে লেন্সে এখানে একটা এফ, আবার এখানে একটা 2f আঁকা হয়। ওইদিকে একটা বক্রতার ব্যাসার্ধ আছে, যেহেতু লেন্সের এইটুকু অংশ একটা বৃত্তের অংশ, সেই বৃত্তটাকে এদিকে আঁকা হলে এইদিকে একটা বক্রতার কেন্দ্র পাবো, এদিকে ফোকাস পাবো, প্লাস দেখো এই অংশটার কথা চিন্তা করো, এইটা কি আরেক বৃত্তের অংশ, তাহলে বাম দিকেও ফোকাস দূরত্ব পাবো। তাহলে এই দিকে হচ্ছে আমি এফ এবং সমান দূরত্বে 2f রাখি, বক্রতার ব্যাসার্ধ আছে, সেটা আমাদের আপাতত লাগবে না। অসীম থেকে কোনো আলো যদি আইসা পড়ে, তাইলে যেটা হবে, এই আলোগুলো ফোকাস তলে বস্তু বিম্ব তৈরি করবে। আগে যেটা হয়েছিল, এদিক থেকে আলো আসতো আর কি, বিম্বটা আস্তে আস্তে এইদিকে বাইরে আসতো, তাই না? লক্ষ্যবস্তু একটু সামনে আগাতো, বিম্ব বাইরে আসতো। এইবার সেম জিনিস উত্তর লেন্সের ক্ষেত্রেও ঘটবে, লক্ষ্যবস্তু একটু সামনে আগাবো, বিম্বটা এবার ওই দিকে বাইরে যাবে। যেহেতু এবার জিনিসগুলো আসলে প্রতিফলিত হচ্ছে না, প্রতিসরিত হচ্ছে, লেন্সের ওই পারে যাইতে পারতেছে। লেন্সের দর্পণে এটি পার্থক্য, এখানে কোনো পাড়া লাগানো নাই, এবং এটা কি দুইটা বক্রতা, দুইটা বক্রপৃষ্ঠ মিলে আসলে তৈরি, এবং কোনো পাশে পাড়া লাগানো নাই। আলো এই দিক দিয়ে আসলে আলো অবশ্যই ওই দিকে যাবে। তো কনভেনশন অনুযায়ী ধরে নেওয়া হয় নর্মাল ভাবে যে বাম পাশ থেকে আলো আসবে এবং ডান পাশেই বিম্ব গঠিত হবে। তাহলে দেখো ভাইয়ারা, লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, তাহলে বিম্বটা ফোকাস তলে গঠিত হবে এবং সেটা খর্বিত হবে। লক্ষ্যবস্তুকে যদি আমি 2f ও এখানে অসীম মনে করো, 2f ও অসীমের মাঝখানে আনি, তাহলে এইবার বস্তুটা এইবার বিম্বটা গঠিত হবে f ও 2f এর মাঝে। ব্যাপারটা বুঝছো, f ও 2f এর মাঝে, এবং সেটা হবে ছোট, খাতায় লিখে নাও বা বইয়ে দেওয়া আছে, নোট করে নাও, f ও 2f এর মাঝে, এবং সেই বিম্বটা হবে খর্বিত। আগে ছিল অত্যন্ত খর্বিত, এখন খর্বিত। এইবার এই জিনিসটাকে আমি 2f এর উপর আনলাম। আমরা কি জানি 2f হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জায়গা, তাহলে এই পাশেও জিনিসটা আসলে বা বিম্বটা 2f এ গঠিত হবে এবং সমান গঠিত হবে, বুঝছো? ওখানে যা হবে এখানেও সমান ছবি আঁকতে হবে, সমান গঠিত হবে, এবং কি হবে, বস্তুগুলো বাস্তব এবং উল্টা। তাহলে এই পাশে যেসব বিম্ব গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে বাস্তব ও উল্টা। এখন বলবো ভাইয়া, বিম্ব যদি এই পাশে গঠিত হতো তাই জন্য আমরা বাস্তব বলতাম, তা না। এইখানে তুমি যদি আমি রেখাগুলোকে যদি দেখতাম, রেখাগুলো আসলেই মিলিত হয়েছে, কারণ এটা তো একটা কি, লেন্সে তো ওই পারি রেখাগুলো মিলিত হবে, তাহলে ওই পারি আসলে বাস্তব উল্টা বিম্ব গঠিত হয়েছে। এরপর দেখো, যদি আমি এটাকে f ও 2f এর মাঝে নিয়ে আসি ভাইয়ারা, তাহলে এইটা 2f আর কি অসীমের দিকে চলে যাবে, মানে আরো বাইরে চলে যাবে, এটা 2f ও অসীমে যাবে এবং কি কিছুটা বিবর্ধিত হবে। 2f হচ্ছে স্ট্যান্ডার্ড জায়গা, 2f এ বিম্ব রাখলে, লক্ষ্যবস্তু রাখলে বিম্বটা লক্ষ্যবস্তুর সমান গঠিত হয়। 2f এর চেয়ে ভিতরে ঢুকালে লক্ষ্যবস্তুটা আরো বাইরে যায় এবং আস্তে আস্তে বিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে সাইজে বড় হতে থাকে। এরপর যদি আমি ফোকাস তলে রাখি, ফোকাস তলে রাখলে এইটা হয় ওই পারে গঠিত হবে বা এই পারে গঠিত হবে, যে কোনো একদিকে। তাহলে বইয়ে দেওয়া আছে, দেখবা যে হয় বাস্তব ও সোজা, অথবা অবাস্তব ও বাস্তব ও উল্টা, অথবা অবাস্তব ও সোজা, এবং তার সাইজটা হবে অত্যন্ত বিবর্ধিত। কারণ এটা কি প্যারালাল রে যায় তো এটার ক্ষেত্রে, এবং আমরা এটাকে বলতে পারি না আসলে কোথায় মিলিত হবে রেখা দুইটা, এটা অসীমে কোনো এক জায়গায় যায় মিলিত হবে, এবং আমরা অত্যন্ত বিবর্ধিত, এবং জিনিসটা আসলে ওই যে ব্লার হয়ে যাবে, এত বিবর্ধিত হইলে জিনিসটা ফেটে যাবে, আমরা আসলে খালি চোখে জিনিসটাকে, এটা বিম্বটাকেই দেখতে পারবো না। ওই জন্য ফোকাস তলে কোনো বস্তুকে রাখা একটা লেন্সের সামনে, এটা আসলে কখনোই সুখকর না, বাট আমরা চাই না এটাকে। এরপর দেখো, ফোকাস তলের ভিতরে যদি কোনো বস্তু থাকে, ফোকাস তলের ভিতরে যদি থাকে, তাহলে যেটা হবে,